আমার যে জন্মদিনের দিন ঢাকা আসা হবে এটা আমার প্রথমে ঠিক ছিল না, কিন্তু যে মূলত যে কারণে আমার এবারে ঢাকা আসা, ঢাকা আগমন, সেই কারণটা জন্যে আমার শিডিউল আজকের দিনটা ছাড়া আর কিছু পারমিট করছিল না। সেই কারণে সিদ্ধান্ত নিয়ে যে 27 তারিখই যাব, এবং তাতে 27 তারিখ জন্মদিনের দিন কলকাতার ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকে, সেটা ঢাকাই হবে। সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ। তো খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে, এবং এত মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনারা সকলে জানাচ্ছেন, এবং এত উষ্ণভাবে জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সেটা পেয়ে সেটা জেনে সেই অভিনন্দন গায়ে মেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আজব কারখানায় আপনি একজন রকস্টার ক্যারেক্টারে ভূমিকা পালন করছেন এবং আমরা জানি যে আপনার একটা ব্যান্ডও ছিল এক সময়। তো এটা কতটা হেল্প করেছে এবং যুক্ত হওয়ার ঘটনা যদি একটু বলেন। আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি, সেটা নিঃসন্দেহে হেল্প করেছে। আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে, সেগুলি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল। আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে এখানে অনেকেই বা সকলেই হয়তো চেনেন। আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই। তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি। তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি। তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে। হ্যাঁ, ঠিক। আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে। যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি, তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার এই বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। এই দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। মিউজিক্যাল ফিল্ম বাংলা ভাষায় খুব কম হয়। আপনি আগেও একটা করেছেন 033 নামে, আবার এখন আজব কারখানা আসছে। আসলে বাংলা চলচ্চিত্রে মিউজিক্যাল ফিল্ম আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা যেটা বলছেন যে শেকড়ের একটা সন্ধান করা, আমাদের বাংলা গানে তো অনেক ঐতিহ্যবাহী শেকড় রয়েছে। তো এগুলো কতটা ইম্পর্টেন্ট আসলে অডিয়েন্সের জন্য? দেখুন, মিউজিক্যাল ফিল্ম আলাদা করে না একটু বলা মুশকিল, বিকজ মিউজিক্যাল ফিল্ম আমাদের বাণিজ্যিক ছবিতে তো গান থাকে, মানে প্রবল গান থাকে, না প্রচুর গান থাকে, এবং সেগুলি খুব জনপ্রিয় হয়। সো সেগুলিকে আপনি মিউজিক্যাল ফিল্ম বলবেন না কোন যুক্তিতে, সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আজব কারখানাতে যে ধরনের গান বাজনা নিয়ে আমরা যে অন্বেষণটা করার চেষ্টা করেছি, সেইটা হয়তো হট করে 5টা ছবিতে থাকে না। এখন গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে, কেননা এটা তো আমাদের যে গান বাজনাগুলো নিয়ে চর্চা আজব কারখানায় আমরা দেখব, সেই ফর্মগুলো, সেই আঙ্গিকগুলো, লোকায়ত গানের সেই আঙ্গিকগুলোই হচ্ছে আমাদের, সেগুলোই আমরা, কিন্তু সেগুলোই আমাদের তৈরি করে আর কি। আমরা যে মানুষ, বাঙালি হিসেবে যে আমরা যে মানুষ, যে ব্যক্তিবিশেষ, আমরা ব্যক্তিবিশেষ তো কেউ আচমকা একদিন জন্মাই না একটা পৃথিবীতে, উদ্ভিদে মানে হট করে তো একদিন তার পিছনে তো তার একটা লেগাসি থাকে, একটা ইতিহাস থাকে, আমাদের সমাজের একটা এভলিউশন থাকে। তো সেই সবটার থেকেই কিন্তু আমরা জন্মাই। হ্যাঁ, তো সেইটা বিচার করলে দেখতে গেলে কিন্তু আমাদের শিকড়গুলো সব এই গান বাজনাতে বাঁধা আছে। তো সেগুলো নিয়ে যখন কাজ যদি হয়, সেটা যে গুরুত্বপূর্ণ এটা তো বলাই বাহুল্য। এর আগে আপনি বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন, এই চরিত্রটায় অভিনয় করতে যে সবচেয়ে কোন ব্যাপারটাকে বেশি চ্যালেঞ্জ মনে হয়েছে? একটা জায়গা আছে, বাট সেটা না আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে যে সেটা বললে পরে ছবিটির নির্যাসটি পুরোপুরি বলে দেওয়া হবে। মানে একটা জায়গা আছে, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ছবিটির, যেটা আমি সহজ করে এইটুকু বলি যে
একজন শিল্পী, বিশেষ করে একজন সঙ্গীত শিল্পী, আমি বিশ্বাস করি সঙ্গীত সব থেকে বায়বীয় একটি শিল্প মাধ্যম, মানে যাকে আমরা ইংরেজিতে যদি বলি, আমি ইংরেজিতে বলবো সব থেকে অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম, বিকজ সঙ্গীতকে ধরা যায় না, সঙ্গীত হাওয়ায় ভেসে থাকে। তো সঙ্গীত নিয়ে যাদের কাজ, যে কোনো ধারার সঙ্গীত নিয়ে যাদের কাজ, তারা কিন্তু আর 5টা মানুষের থেকে একটু আলাদা হন। তাদের জীবনে যখন খুব জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা ঘটে, আমি বিশ্বাস করি যে সঙ্গীত শিল্পীরা সব থেকে ভালনারেবল হন, সব থেকে নরম মনের হন, কাজে তাদের ওপর দিয়ে একটা ছোট ঝড়ও কিন্তু তাদেরকে অনেক বড় একটা পরিবর্তন তাদের জীবনে বা তাদের মানসিকতায় নিয়ে আসতে পারে। সেরকম একটি জিনিস আছে এই ছবিতে। সেই জায়গাটা ধরতে গিয়ে আমার মতো একটি খুব র্যাশনাল মানুষের, আর কি আমার মতো একটা খুব মানে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করা একজন মানুষের, সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছিল, যে চ্যালেঞ্জটা আমি একজন অভিনেতা হিসেবে এনজয় করেছি। যার কারণ এই চ্যালেঞ্জগুলোর জন্যই তো আমরা এই কাজটা করি। চ্যালেঞ্জ, আমারই মতো দেখতে, আমারই মতো ঘুরে বেড়ায়, আমারই মতো কথা বলে এরম চরিত্র যদি দিনের পর দিন ধরে করে যায়, তাহলে তো সেটার তো আর কোনো মানে একটা পয়েন্টের পর সেটা আর যথেষ্ট উত্তেজিত বা যথেষ্ট অনুপ্রাণিত করে না। গৌতম বাবু লালন সিনেমায় অভিনয় করতে যে বোমবাদা বেশি স্যাক্রিফাইস করেছেন, এমন বলেছেন উনি নাকেও ঠেকেছে। তো এই ক্ষেত্রে এই চরিত্রের জন্য আসলে কিভাবে বাবা, এরকম অভিজ্ঞতা আমাদেরও হয়েছে এই ছবিতে। শবনমকে জিজ্ঞেস করুন, সবটা হয়তো শবনম বলবে না, কিন্তু কিছু অভিজ্ঞতা এরকম হয়েছে। আমরা যে রিমোট প্রান্তে গিয়ে শ্যুট করেছি, যেখানে যেখানে মাঠে ঘাটে কাদায় জলে বৃষ্টিতে, এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা, ইনফ্যাক্ট বিরাট না মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবির, তারা কিন্তু কেউ অভিনেতা নন, তারা অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী, এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী। তারা কেউ কেন্দুয়ার অভ্যন্তরে একেবারে ভিতরে, কেউ হয়তো ঘাটু গান করেন, কেউ জারি গান। হ্যাঁ, তো এবারে তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে দৃশ্যায়ন, তাদের সঙ্গে অভিনয়, এটা করতে গিয়ে আমার যে সব থেকে যেটা আমার পাওনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা অভিনেতা, আমরা যারা সিনেমা করি, আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য, কিন্তু তা আসলে নয়। সাধারণ মানুষ যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে। তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শ্যুট করা আমার জন্য। বাংলাদেশে আগেও কাজ করেছেন, ভুবন মাঝিতে, শনিবার বিকেলে, এখন আজব কারখানা, পশ্চিমবঙ্গে তো কাজ করছেনই দীর্ঘ সময় ধরে। তো বাংলাদেশের সাথে মানে সিনেমার ক্ষেত্রে কি পার্থক্য দেখেন পশ্চিমবঙ্গের সাথে, বেসিক কোন বিষয়গুলো দেখেন চোখে পড়েছে? আমি বারবারই বলি যে দুরকম, আমি প্রথমে বলি যে প্রচুর মিল আছে। ফার্স্টলি অনেক 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 মিল, আবার কিছু কিছু অমিলও আছে। যেরকম ধরুন, মিলের জায়গাগুলো আমি বলছিলাম, সবাই জানি কম বেশি। অমিলের জায়গাটা হচ্ছে, বা আমি যেহেতু পার্থক্যের কথা জিজ্ঞেস করলেন সেজন্য বলছি, পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরনো, বা হয়তো আরও অনেক দিন ধরে কাজ করছেন, সেজন্য হয়তো আরেকটু আঁটো আরেকটু গোছানো। কিন্তু বাংলাদেশ বিশেষ করে গত 5-6 বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে, সেটা আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরও অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয়, মৌলিকত্বের জায়গা থেকে। এবং আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত 2-3 বছর। আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবিকে যেভাবে মানে সমর্থন করছেন, কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে
বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন, এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য। বাংলাদেশের কাদের কাজ দেখা হয় বা কাদের কাজ ভালো লাগে, এরকম দু একটা নাম বলা যায়? অধিকাংশ লোকই চেনা, অধিকাংশ মানুষই চেনা। আমি মানে কার কথা বলবো, আমি যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে, জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে। জয়া দুদিকেই এত যে পরিমাণে কাজ করেন, সেই কারণে একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে, তার একটি কাজ আমি দেখলাম সাম্প্রতিক সময়। ওর নাম হচ্ছে ফারিন, ইয়েস, তাসনিয়া ফারিন, ইয়েস। ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা পুরস্কারও পেল। সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না, এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে করজোড়ে অনুরোধ। এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক। মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড মানে আমি মুখিয়ে থাকবো ওনাকে মানে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নিয়ে একটু শুনতে চাই যে সাম্প্রতিক সময়ে গত 2-3 বছরে পশ্চিমবঙ্গের অধিকাংশ চলচ্চিত্র একটু ব্যর্থ